এক্স গার্লফ্রেন্ড যখন শাশুড়ি, কথাটা শুনতে বড়ই বিদঘুটে মনে হচ্ছে, তাই না? কিন্তু আজকের গল্পের পরিস্থিতি কিছুটা এমনই হয়েছিল। এই ছেলেটা তার জীবনে 42টা মেয়েকে রিজেক্ট করেছে। এই জন্য না যে মেয়েগুলো দেখতে খারাপ ছিল, এর কারণ ছিল সে প্রতিটা মেয়ের মধ্যে 5টা কোয়ালিটি খুঁজত, যেটা সে তার স্কুল লাইফের সিনিয়র ক্রাশের মধ্যে দেখেছিল। একদিন হঠাৎ সে 5 কোয়ালিটি আছে এমন একটা মেয়েকে পেয়েও যায় এবং তাকে সে পটিয়েও ফেলে। কিন্তু সমস্যা হয় তখন যখন সে জানতে পারে সেই মেয়ের মা অন্য কেউ না, তার স্কুল লাইফের সেই সিনিয়র ক্রাশ, যার কোয়ালিটি সে সবার মধ্যে খুঁজে বেড়াচ্ছিল, যাকে সে এখনও সেই ভালোবাসার চোখেই দেখে। তো কি হতে চলেছে তার সাথে এখন? মুভিটির নাম সুন্দরকান্দা। তো চলো একসাথে শুরু করা যাক আজকের এই রহস্য ভরা গল্পটি। క్వాలిటీస్ జస్ట్ 5 మైకుండాలని కోరే ఇదేంది మైండ్ ఫ్యూజ్ లెగిరిపోయే పోయే లైఫ్ లో జరిగిన చూడరా నప్పాలో ఏడాలో తెలియదు ఎన్నాళ్ళింకా వెతుకులా పుట్టే ఉంటుంది నా కోసం ఏదో రోజు కనబడదా నా స్టోరీ నాది సుందరకాండ తిప్పుతూ ఆడిస్తున్నదా సీతాకోక చిలుక మీ ఇంట్లో গল্পের শুরুতেই এই হলো অর্জুন, যে তার সাদা চুলগুলো কালো করার জন্য চুলে কালি লাগাচ্ছিল। বয়স তো ভালোই হয়েছে, কিন্তু বিয়ে হচ্ছে না। তখন তার বাবা সেখানে এসে বলে, এত রং লাগিয়ে কি হবে? আমি জানি তুই ওই মেয়েটাকেও রিজেক্ট করতে চলেছিস। বিগত কয়েক বছর ধরে অর্জুন এটাই করছে। মেয়ে দেখতে গেলে তার কোনো মেয়েই পছন্দ হয় না। এদিকে তার বাবা বসে আছে কবে ছেলের বিয়ে হবে, নাতি নাতনির মুখ দেখবে। এরপর তার পুরো পরিবার মেয়ে দেখতে গেলে মেয়ের বাবা মা চোখ বড় বড় করে অর্জুনের দিকে তাকিয়ে থাকে। কারণ জানতে চাইলে তার বাবা বলে তাদেরকে তার ইয়াং বয়সের ছবি দেওয়া হয়েছিল, আর বাস্তবে তো এখন তাকে বুড়ো দেখাচ্ছে। যাই হোক, তারপর কথাবার্তা একটু এগোলে মেয়ে এবং ছেলেকে একসাথে কথা বলতে দেওয়া হয়, যেখানে অর্জুন সরাসরি তাকে বলে ফেলে, দেখো আমি আমার ভবিষ্যৎ বউয়ের থেকে এই 5টা কোয়ালিটি এক্সপেক্ট করি। যদি সেরকম একটা মেয়ে পাই তাহলে চোখ বন্ধ করে বিয়ে করে নেব। সেই মেয়ে দেখতে যেমনই হোক না বা কেন। সেই কোয়ালিটিগুলোর প্রথমটা হলো, মেয়ে তার চোখ দিয়ে সামনে থাকা মানুষটার সাথে যে কোনো কথা বলতে পারবে। তার চোখে একটা আলাদা চাহনি থাকবে, মানে চোখ দেখেই যেন মনের খবর বুঝতে পারে। যার উত্তরে সেই মেয়েটা বলে, উপরওয়ালা কথা বলার জন্য মুখ দিয়েছে, চোখ দিয়ে কথা বলবো কেন? যেটা শুনে অর্জুন তো বুঝে যায় এই মেয়ে তার জন্য না। তারপরও সে বাকি কোয়ালিটি বলতে থাকে। অর্জুন তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে অনেকগুলো চকলেট উপহার দিলে তুমি কি খুশি হবে? যেখানে মেয়েটা বলে, হ্যাঁ চকলেট তো সব মেয়েদেরই পছন্দ, কিন্তু আমাদের অর্জুন চকলেট পছন্দ করে এমন মেয়ে একদমই পছন্দ করে না। অর্জুন তাকে পুনরায় জিজ্ঞেস করে, তোমার কয়টা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সার্কেল কেমন? মেয়েটা বলে, আসলে আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, আমি সহজে কারোর সাথে তেমন মিশতে পারি না। এরপর সে তাকে আরও জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমার জন্য কিছু লিখতে পারবে? তখন মেয়েটা একটা কাগজে লেখে, আপনি খুবই সুন্দর। অর্জুন বুঝে যায় মেয়েটা এই কথা মোটেও তার মন থেকে লেখেনি। আর অর্জুনের এমন মেয়ে পছন্দ যে ভালো লিখতে পারে, সেটা যে কোনো বিষয় হতে পারে। আর এরপরে আর কোনো কিছুই জিজ্ঞাসা করতেও হয়নি, কারণ কথা বলতে বলতে যেই না তার গায়ে একটু জলের ফোঁটা এসে পড়ে, অমনি সে বাগানের মালের ওপর ফুসলে পড়ে। কিন্তু অর্জুন তার জীবনে খুবই শান্ত একটা মেয়েকে চায়। এখন সেই মেয়েটা সব কোয়ালিটিতে ফেল করে, আর অর্জুন সেই মেয়েটিকেও রিজেক্ট করে দেয়। সেদিন রাতে তাদের স্কুল লাইফের কথা উঠলে অর্জুন তার জীবনের প্রথম ক্রাশের গল্প বলতে শুরু করে। ঘটনাটা চলে যায় অনেক বছর পেছনে। এই হলো বৈশাখী, অর্জুনের ক্রাশ। বৈশাখী তার সিনিয়র। স্কুলে বেশ কিছু ছেলের মতো অর্জুনও তাকে পছন্দ করে। তার বেশ কিছু কারণও আছে। বৈশাখী মানুষের চোখ পড়তে পারত। স্কুলের সবাই যেখানে নোটিশ বোর্ডে উল্টাপাল্টা কথা লিখত, সেখানে বৈশাখী সুন্দর সুন্দর পজিটিভ কথা লিখত শুধু। এই যুগে যেখানে যে কোনো মেয়েকে চকলেট দিলে পটে যেত, সেইখানে বৈশাখী সবার প্রপোজাল রিজেক্ট করে দিত। আর সে কখনো কারো ওপর রাগও করতো না। সেই সব কোয়ালিটি যেগুলো অর্জুন পাত্রী দেখতে গিয়ে মেয়েদেরকে জিজ্ঞেস করে, আসলে এগুলোই বৈশাখীর মধ্যে ছিল। একদিন অর্জুন বৈশাখীকে একটা গিফট দেয়, যেটা তার পরিবার দেখে নিলে কে গিফট দিয়েছে সেটা জানার জন্য তার বাবা স্কুলে আসে এবং কে গিফট দিয়েছে জানতে চায়। সেখান থেকে একটা ছেলে অর্জুনের কথা বলে দেয়। তখন বৈশাখীর বাবা অর্জুনকে মেরে হুমকি দেয়, পরদিন থেকে যেন শুধু বৈশাখীর আশেপাশে না, বরং এই স্কুল পর্যন্ত যেন সে না আসে। তো এই ছিল বৈশাখীর সাথে তার গল্পটা। সেখান থেকে আবারও ঘটনা বর্তমানে ফিরে আসে। পরদিন অর্জুন তার বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য ভাইজ্যাক যাচ্ছিল। সেখানে এয়ারপোর্টে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে তার হাতে থাকা কপি মেয়ের গায়ের ওপরে পড়ে যায়। সে মেয়েটাকে সরিও বলে, কিন্তু মেয়েটা বলে, সরি বলা লাগবে না, আপনার হয়তো তারা আছে, ইটস ওকে। মেয়েটার এমন কাইন্ডনেস দেখে অর্জুনের তার ওপর একটা গুড ইমপ্রেশন তৈরি হয়। অর্জুনের এমনিতেও খারাপ লাগছিল, তাই সে তার জন্য একটা ড্রেস কিনে আনে এবং তাকে সেটা দিয়ে দেয়। সেখানে তার একে অপরের সাথে পরিচয় হয়। সেখানে আমরা জানতে পারি মেয়েটির নাম হলো ফিবি।
কথা বলতে বলতেই জানা যায় ফিবি ভাইজ্যাক যাচ্ছে, কিন্তু তাদের ফ্লাইট আলাদা। প্লেনে বসে বসেও অর্জুন ভাবতে থাকে অনেক কষ্ট করে এমন একটা মেয়ে পেয়েছে যার মধ্যে একটা কোয়ালিটি পাওয়া গিয়েছে, আর তার মনে হচ্ছে তার মধ্যে হয়তো বাকি কোয়ালিটিগুলোও আছে। সে তাকে এয়ারপোর্টের আশেপাশের রেস্টুরেন্টে খুঁজতে শুরু করে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই ফিবি নামের কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে কি সেই মেয়েটা তাকে ভুল নাম বলেছিল? ফিবির বয়স খুব একটা বেশি ছিল না, 21-22 হবে হয়তো। সে এই শহরেরই কোনো এক কলেজে পড়ে, তাই সে সিদ্ধান্ত নেয় তার বন্ধু যে কলেজের টিচার সেই কলেজ দিয়ে শুরু করবে সে। যেই ভাবা সেই কাজ। কলেজের ভেতর কফি শপে কফি অর্ডার করলে তাদের নাম কফির কাপে লিখে দেওয়া হয়। তখন অর্জুন কফির দোকানের সেই ছেলেটাকে জিজ্ঞেস করে, ফিবি নামের কলেজে কাউকে চেনো কি? তখন সেই ছেলেটা বলে, হ্যাঁ, একটু আগেই তো কফি খেয়ে গিয়েছে। অর্জুন তখন শিওর হওয়ার জন্য ডাস্টবিন চেক করে, যেখানে সে ফিবি নামে লেখা কাপটা পেয়ে যায়। এরপরেই তারা চারিদিকে ফিবিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই পেছন থেকে কফি শপের ছেলেটা ডেকে বলে, ফিবি তো এই যে। সেখানে গেলেই সে অবশেষে ফিবিকে খুঁজে পায়। অর্জুন দূর থেকে তার দিকে তাকিয়ে থাকে। তখন তার বন্ধু বলে, আরে এই মেয়েটার নাম তো আয়রা, ফিবি না, আর এ তো তোর থেকে অনেক ছোট। এরপরে তারা কফি খেতে খেতে নানান বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। আর মনে রাখবেন, তার আসল নাম আয়রা। আমরাও এখন থেকে আয়রা বলেই তাকে ডাকবো। আয়রা তাকে জিজ্ঞেস করে, আমাকে খুঁজতে খুঁজতে এত দূর এসেছেন? অর্জুন বলে, ওরকমই কিছু একটা ধরে নাও। এরপর তাদের মধ্যে আরও কিছুক্ষণ কথাবার্তা হয়, যেখানে অর্জুন বিভিন্নভাবে তার সেই 5টা কোয়ালিটির ব্যাপারে জেনে নেয়। আর আশ্চর্য রকমভাবে বাকি 3টিতেও আয়রা পাশ করে। এবং শেষে একটা টেস্ট করার জন্য অর্জুন পরের দিন আবারও কলেজে যায় চকলেট নিয়ে, এবং তাকে দিয়েও দেয়। কিন্তু আয়রা চকলেট নেওয়ার পরেও বলে, আমি কিন্তু মোটেও ইমপ্রেস হইনি, না চকলেট দিয়ে না ড্রেস দিয়ে। আমরা মেয়েরা ইমপ্রেস হই ছেলেদের ইফোর্ট দিয়ে। যেটা শোনার পর অর্জুনের যেন খুশির ঠিকানায় থাকে না। এত বছর ধরে সে যে মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছিল তাকে সে অবশেষে পেয়ে গিয়েছে। কিন্তু এখনও তো আয়রা ইমপ্রেস হয়নি। অপরদিকে তার ইউএসএ যাওয়ার দিনও এগিয়ে আসছিল। সব কিছুর মধ্যেই সে সিদ্ধান্ত নেয় সে আয়রাকে আজকেই প্রপোজ করবে। ক্লাস শেষে সে আয়রাকে নিয়ে সমুদ্রের পাড়ে যায়। সেখানে সে তার মনের কথাও বলে দেয় এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু আয়রা তাকে না করে দিয়ে বলে, আমি এখনও তোমাকে ভালো মতো চিনিই না, এবং আমরা একজন আরেকজনের ব্যাপারে পুরোটা জানিও না, পুরোপুরি অপোজিট। এভাবে হয় না। তখন অর্জুন তাকে বোঝানোর চেষ্টা করে যে পৃথিবীতে কেউ কারো জন্য পারফেক্ট ম্যাচ হয় না, একে অপরকে বুঝতে হয়। কিন্তু আয়রার কথা, সেজন্য তো তোমাকে আমার সাথে সময় কাটাতে হবে, কিন্তু তুমি তো কিছুদিনের মধ্যেই চলে যাবে। এখন অর্জুন এত খোঁজার পর তার জন্য একটা পারফেক্ট মেয়ে পেয়েছে, এমনি এমনি তো হারাতে চাইবে না। তাই সে ইউএসএ যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল করে, আর সেই কলেজেরই ম্যাথের প্রফেসর হিসেবে জয়েন করে। যেখানে আয়রা তার ছোটবেলার তার বাবা মার উদাহরণ টেনে দিয়ে বলে, ছোটবেলায় আমার বাবা মা আমাকে অনেক আদর করতো, কিন্তু আমার বাবা মার মধ্যে তেমন সম্পর্ক ভালো ছিল না। যেই না আমি ঘুমিয়ে যেতাম, তারা নানান বিষয় নিয়ে ঝগড়া শুরু করতো। তাদের ঝগড়া বন্ধ করার জন্য আমি রাতে ঘুমানোই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু খুব একটা লাভ হয়নি। এর কিছুদিন পরেই তাদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু সমস্যা শুরু হতে থাকে আমার। সে সময় থেকে আজ অবধি আমি রাতে ঠিক করে ঘুমাতে পারি না। প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খেতে হয় আমাকে। ভাগ্য সবাইকে সব কিছু দেয় না, আর কখনোই কোনো মানুষ 100% পারফেক্টও হয় না। কিছু না কিছু খারাপ তার মধ্যে থাকবেই। এরপর থেকেই আয়রা অর্জুনের সাথে সময় কাটাতে শুরু করে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ধীরে ধীরে সে অর্জুনকে পছন্দ করতেও শুরু করে। আর এখন রাতে ঘুমানোর জন্য আয়রার ওষুধেরও প্রয়োজন হয় না। আর দেখতে দেখতেই সেই দিন চলেই আসে যেদিন আয়রা নিজ থেকেই বিয়ের কথা বলে ফেলে। এখন অর্জুনের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আয়রার মাকে রাজি করাতে হবে। তো তখন অর্জুন তার প্রেগনেন্ট বোনকে নিয়ে একটা রেস্টুরেন্টে আয়রাও তার মায়ের সাথে দেখা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে সেটা শুনলে আপনাদেরও চোখ কপালে উঠে যাবে। যেমনটা শুরুতে বলেছিলাম, আয়রার মা অন্য কেউ না, অর্জুনের ছোটবেলার সেই সিনিয়র ক্রাশ বৈশাখী, যার লাভ স্টোরি সে সবাইকে শুনিয়ে বেড়াতো। যেটা দেখে অর্জুন তো সোজা ওয়াশরুমে পালিয়ে যায়। যদি বৈশাখী তাকে চিনে ফেলে তাহলে না জানি কি হবে। এই ভয়ে সে দাঁতে দাঁত কামড়াতে শুরু করে। তার বোন মজা করে বলে, এতদিন যে এতগুলো মেয়েকে রিজেক্ট করেছিস, তাদের হয়তো বদদোয়া লেগেছে তোর। অর্জুন সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সে আয়রাকে কী জবাব দেবে? এত কিছুর মধ্যে সে পড়ে যায় এক কঠিন বিপদে। সে আয়রাকে সব কিছু খুলেও বলতে পারবে না, কারণ যখন সে জানতে পারবে তার মাই অর্জুনের ছোটোবেলার ক্রাশ, তখন সে জীবনেও তাকে বিয়ে করবে না। যাই হোক, অনেক সাহস জুটিয়ে অর্জুন তাদের সামনে আসে। আয়রা তাদের দুজনকেই তার মায়ের সাথে পরিচয় করায়। সেখানে অর্জুনকে সে তার ভার্সিটির সিনিয়র বলে পরিচয় দেয়। এরপর তাদের কথাবার্তার মধ্যেই হঠাৎ আয়রার মা অর্জুনকে বলে, তোমার চেহারাটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে, কোথাও মনে হয় দেখেছি তোমাকে।
এই শুনেই অর্জুনের হার্টবিট বেড়ে যায়। এই বোধহয় চিনে ফেললো তোর। কিন্তু অর্জুন তাকে কোনোভাবে ম্যানেজ করে ফেলে এই বলে যে মাঝে মাঝে একই চেহারার বেশ কিছু মানুষ দেখা যায়, সেরকমটাই আপনার সাথে হয়েছে। আয়রা তাকে চোখের ইশারায় তার মাকে বিয়ের কথা বলতে বলে, কিন্তু যতবারই অর্জুন চেষ্টা করে ততবারই সে সাহস করে উঠতে পারে না। এখন কিছুতে একটা বলতে হবে যে কিসের জন্য তাদেরকে এখানে ডেকেছে। তাই অর্জুন হঠাৎ করে বলে ফেলে যে তার বোনের বেবি শাওয়ার করতে চলেছে তারা, তার জন্যই ইনভিটেশন দিতে এসেছে শুধু। এটা শুনেই তো আয়রা প্রচণ্ড রেগে যায়। যাই হোক, এভাবেই ঘনিয়ে আসে সেই অনুষ্ঠানের দিন। অর্জুন তার সব বন্ধুদের এবং তার বোনকে বলে দেয় কেউ যেন বৈশাখীর নাম মুখে না আনে, কারণ তাদের গ্রামের সবাই জানে অর্জুনের ছোটোবেলাকার একজন ক্রাশ আছে যার নাম বৈশাখী। তার জন্যই সে এতদিন বিয়ে করেনি। প্ল্যান অনুযায়ী আয়রা এবং তার মা আসলে অর্জুন নিজেই পরিচয় করায় ইনি হলেন আয়রার মা। এরকমভাবেই কোনো এক সময় কেউ তার নাম জিজ্ঞেস করলে কিছু না কিছু বলে বোন সিচুয়েশনটা ম্যানেজ করে ফেলে। অর্জুন আর আয়রা একসাথে কথা বলছিল, সেই সময়ই হঠাৎ আয়রা অর্জুনের উপর রেগে যায়। কেন সে বিয়ের ব্যাপারটা নিয়ে তার মায়ের সাথে কথা বলছে না? তার বাবাও তাকে কথা শোনায়, তুই কি চাচ্ছিসটা কি? এত কিছুর পর অর্জুন এবার রেগে গিয়ে সোজা আয়রার মায়ের কাছে গিয়ে বলে, আমি আপনার মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। তখন আয়রার মা বলে, এতদিন তুমি আমাকে যে পরিচয় করিয়ে দিয়েছিলে তা সব মিথ্যা ছিল। বাড়িতে ফিরলে আয়রা তার মাকে বোঝানোর চেষ্টা করে অর্জুন তাকে অনেক ভালোবাসে। বিশ্বাস না হলে বারান্দায় গিয়ে দেখো, অর্জুন হয়তো বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। যেটা শুনেই তার মা বারান্দায় গিয়ে দেখতে পায় সত্যিই অর্জুন তার জন্য অপেক্ষা করছে। যেটা দেখেই সে ভেতরে এসে আয়রাকে বলে, কাল থেকে তুমি একা একা কোথাও যাবে না, সবসময় আমি তোর সাথে থাকবো। এরপর আয়রার দাদু অর্জুনকে একটা জায়গায় ডেকে আনে এবং হুমকি দেয় যে সে যাতে আয়রার জীবন থেকে সরে যায়। তার ব্যতিক্রম হলে আমাকে অন্য পথ দেখতে হবে। বেশ কিছু গুন্ডা তার উপর এসে হামলাও করে, আর অর্জুন সবাইকে ক্রিকেট বলের মতো মেরে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় আয়রাও ঘরের বিভিন্ন জিনিস ভাঙচুর করতে শুরু করেছে, কারণ সেও জানতে পেরেছে তার দাদু অর্জুনকে মারার জন্য লোক পাঠিয়েছে, যা করতে বলেছে তার মা বৈশাখী। তখন বৈশাখী বলে, আমি চাই না তোমার জীবনটাও আমার মতো হোক। কিন্তু আয়রা বলে, সব মানুষ একরকম হয় না, আমরা যদি সবাইকেই একরকম ভাবতে শুরু করি তাহলে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাবে। তোমার আর বাবার মধ্যে ঝগড়া হতো কারণ তোমরা একে অপরকে কখনো ভালোই বাসোনি, কিন্তু আমি অর্জুনকে আর অর্জুন আমাকে ভালোবাসে। এখানে আয়রা কোনো মতে বিয়ের জন্য রাজি করায় তার মাকে। যাই হোক, তারপর একটা দিন তারিখ দেখে তাদের এঙ্গেজমেন্টও করিয়ে দেওয়া হয়, যেখানে দুপক্ষের সব আত্মীয় স্বজন ছিল। এঙ্গেজমেন্টের এক পর্যায়ে অর্জুনের মা বৈশাখীর হাতে একটা ডালা ধরিয়ে দেয়। সেই ডালাটাই ছিল সেই ইয়াররিংটা যেটা অর্জুন বৈশাখীকে ছোটবেলায় গিফট করেছিল, যেটা দেখেই বৈশাখীর সন্দেহের দানা বাঁধতে শুরু করে। এই অর্জুন কি তার অতীতের সেই অর্জুন? তাই সে অর্জুনের সাথে আলাদা কথা বলতে যায় এবং তাকে বলে, আমার সাথে আর কোনো মিথ্যে বলবে না, তুমি কি সেই অর্জুন যে আমাকে ছোটবেলায় ইয়াররিংটা দিয়েছিলে? অর্জুন তখন একদম স্তম্ভিত হয়ে যায়। তারপরেও সে সত্যি কথাটা বলে, হ্যাঁ আমি সেই অর্জুন যে ছোটবেলায় আপনাকে পছন্দ করতাম। এখন এই সত্য জানার পর বৈশাখী একদম আকাশ থেকে পড়ে, কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। এই ছেলে আমাকে পছন্দ করতো, সেই ছেলেই আবার আমার মেয়েকে বিয়ে করবে। এরপর সে চলে যেতে নেয় আর যাওয়ার আগে অর্জুনকে বলে যায় সে যেন আয়রাকে ভুলে যায়। এরপরে আয়রা অর্জুনদের সেখানে আসে এবং সে হাসতে থাকে। তখন আয়রাকে হাসতে দেখে অর্জুন তাকে জিজ্ঞেস করে, সমস্ত কিছু জানার পরেও তুমি আমাকে বিয়ে করবে? তখন আয়রা বলে, হ্যাঁ, আমার মা তোমার পাস্ট ছিল, আমি তোমার প্রেজেন্ট, এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়, আমি মাকে কোনো না কোনোভাবে রাজি করিয়ে নেব, তুমি চিন্তা করো না। তখন অর্জুনের পাশে থাকা বন্ধু তাকে বলে, তোর তো প্রথমেই বুঝে নেওয়ার উচিত ছিল যে মেয়ের মধ্যে 5টাই কোয়ালিটি ম্যাচ করেছে সে বৈশাখীর কাছের কেউ হবে। তখন আয়রা জিজ্ঞেস করে, কোন 5 কোয়ালিটি? আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। তখন তার ফ্রেন্ড তাকে সমস্ত কিছু খুলে বলে। তখন আয়রা অর্জুনকে জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে দেখে না, আমার 5 কোয়ালিটি দেখে আমাকে ভালোবেসেছিলে, যেটা আমার মায়ের মধ্যে ছিল। যদি এই 5টা কোয়ালিটি আমার মধ্যে না থাকতো তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে না? এদিকে অর্জুন তো চুপ, কারণ 5টা কোয়ালিটি তার কাছে সব। অর্জুনের চুপ থাকা দেখে আয়রা আর বুঝতে দেরি করে না উত্তরটা কী হতে চলেছে। তাই সে এবার সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। অর্জুনকে উদাসীন হয়ে বসে থাকতে দেখে তার বোন তাকে এবার বোঝানোর চেষ্টা করে, দেখ, কোয়ালিটি সময়ের সাথে পরিবর্তিত হতে থাকে, যেটা সব সময় একটা মানুষের এক থাকে না। এটাই দেখে নে, ছোটবেলায় যে কোয়ালিটিগুলো তুই বৈশাখীর মধ্যে দেখেছিলি, যার জন্য তুই এতদিন অপেক্ষা করেছিস, এখন কি সেই কোয়ালিটিগুলো বৈশাখীর মধ্যে আছে? নেই তো, কারণ সেই তোকে মারার জন্য লোক পাঠিয়েছিল। তার কাইন্ডনেস এখন কোথায় গেল? তখন অর্জুন বুঝতে পারে যে সে আসলেই ভুল করছে। আমরা কারো কোয়ালিটি নয়, কারোর মনকে ভালোবাসি। এরপর অর্জুন পরীক্ষা হলের মধ্যে চলে যায়
এবং আয়রাকে সেই ইয়ারিংটা দিয়ে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ওই 5 কোয়ালিটি না, তোমাকেই ভালোবেসেছি আর তোমাকেই ভালোবাসবো। সত্যি বললে আমি তোমার মাকে কখনোই ভালোবাসিনি, বাসলে আমি তাকে খোঁজার চেষ্টা করতাম, কিন্তু আমি সেটা কখনোই করিনি। এরপর সে ওই রিংটা টেবিলের ওপর রেখেই চলে আসে। অর্জুন তার ভুল বুঝতে পেরেছে ঠিকই, যার জন্যই এবার আয়রাও তার পরীক্ষার খাতা ফেলে রেখেই অর্জুনের কাছে ছুটে আসে আর তার গালে একটা চুমু খায়। কিছুদিন পর হয়তো ধুমধাম করে তাদের বিয়েও হয়ে যাবে, আর অর্জুন তার এক্স এবার শাশুড়ি মা বলে ডাকতে পারবে, যার সাথেই আজকের গল্পটি এখানেই শেষ হয়। তো আজকের গল্পের এরকম টুইস্ট কি তোমরা কল্পনা করেছিলে? যাই হোক, কেমন হয়েছে গল্প অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে আমাদের সাথেই জুড়ে থেকো। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।